প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল, অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতে শুরু করতেই আবার অশান্তির ছায়া দেখা দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, আলোচনার পথ বন্ধ করে দিয়ে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল লক্ষ্য। কাতারের দোহা সফরে আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখন খুবই সংবেদনশীল পর্যায়ে আছে। ঠিক এই সময়ে ইসরায়েল নানা অজুহাত তৈরি করে আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছে। লারিজানি স্পষ্ট করে জানান, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই আলোচনা করছে, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কথা হচ্ছে না। কিন্তু তারপরেও ইসরায়েল জোর করে এই প্রক্রিয়ায় ঢুকে পড়ছে এবং আলোচনা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের উদ্দেশ্য শুধু ইরানকে ঘিরে নয়, তারা কাতার, সৌদি আরব ও তুরস্ককেও ঝুঁকির মুখে ফেলছে। এর আগেও কাতারের রাজধানীতে হামলার ঘটনা ঘটেছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক। ইরানের অভিযোগ, গত বছরের জুনে যখন ইসরায়েল ইরানে হামলা চালায়, তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা আলোচনা চলছিল। সেই হামলার কারণে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যায়। এদিকে সম্প্রতি ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। সেখানে মূলত বার্তা আদান প্রদান হয়েছে। লারিজানি জানান, ইরান শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই আছে। যুক্তরাষ্ট্র এখন আলোচনার পথেই সমস্যার সমাধান চায় বলে মনে হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই আলোচনা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার বিষয় আলোচনায় নেই, কারণ এসব ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং শান্তিপূর্ণ কাজে, যেমন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ইরানের মতে, যদি ইসরায়েল এভাবে পরিস্থিতি ঘোলাটে করে, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই নতুন করে অস্থিরতার দিকে চলে যাবে। এদিকে ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। মার্কিন প্রশাসন ইরানের উপকূলের কাছে দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে খুব শীঘ্রই যোগ দিতে পারে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল রণতরীটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই দ্বৈত রণতরীর অবস্থান মূলত একটি শ্যাডো স্ট্রাইকের, অর্থাৎ অতর্কিত ছায়া হামলার পূর্বাভাস। প্রথাগত যুদ্ধের বদলে এই কৌশলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়। অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইরান টেরই পাবে না কখন তাদের সামরিক সক্ষমতা পঙ্গু হয়ে গেছে। সাধারণত বড় ধরনের কোনো যুদ্ধের পরিকল্পনা থাকলে কেবল মার্কিন নৌবাহিনী একই অঞ্চলে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে থাকে। এই সম্ভাব্য অভিযানের অগ্রভাগে থাকবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35C লাইটনিং II। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মোতায়েন থাকা এই বিমানগুলোর রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের আকাশসীমায় গভীর অনুপ্রবেশ করতে সক্ষম। এমনকি ইরানের অত্যন্ত শক্তিশালী বলে পরিচিত বাভার 373 রাডার সিস্টেমকেও এই যুদ্ধবিমানগুলো অনায়াসেই বোকা বানাতে পারে। কোনো ধরনের সংকেত না দিয়ে এগুলো গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা কমান্ড সেন্টারে নিখুঁত আঘাত হানতে পারে। আকাশপথে হামলার আগে ডিজিটাল যুদ্ধের মাধ্যমে ইরানকে কার্যত অন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা EA-18G গ্রাউলার যুদ্ধবিমানগুলো ইরানি রাডার নেটওয়ার্কের ওপর শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং পরিচালনা করবে। এর ফলে একটি ডিজিটাল কুয়াশা তৈরি হবে, যা ইরানি সারফেস টু এয়ার মিসাইল অপারেটরদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে বাধা দেবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সমুদ্রের উপরিভাগে যখন রণতরীগুলো দাপিয়ে বেড়াবে, ঠিক তখন সমুদ্রের গভীরে নিঃশব্দে অবস্থান করবে ওহিও ক্লাসের গাইডেড মিসাইল সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে 154টি করে টমাহক ক্রুজ মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। পানির নিচ থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানের শত শত মাইল ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই সাবমেরিনগুলোর উপস্থিতি ইরানের জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণকৌশলে আরও একটি বড় হাতিয়ার হতে যাচ্ছে JASSM-ER বা জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল।
মিত্র দেশগুলো যেখানে স্টর্ম শ্যাডোর উপর নির্ভর করে, সেখানে মার্কিন বিমান বাহিনী এই অত্যাধুনিক স্টেলথ ক্রুজ মিসাইল ব্যবহার করবে। মার্কিন বোমারু বিমানগুলো ইরানের আকাশসীমার অনেক বাইরে নিরাপদ দূরত্বে থেকেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে। এটি মাটির নিচের শক্তিশালী বাংকার বা পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে কার্যকর। তবে এই বিপুল সামরিক শক্তি প্রদর্শন কি কেবলই যুদ্ধের জন্য, নাকি কূটনীতির কোনো অংশ, তা নিয়ে জল্পনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই সামরিক তৎপরতা মূলত ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার একটি কৌশল, কিন্তু দুই রণতরীর উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে কূটনীতিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র মুহূর্তের মধ্যেই ইরানের সামরিক অবকাঠামোতে বিধ্বংসী হামলা চালাতে দ্বিধা করবে না। এবার জানিয়ে দেব, ফ্রান্সের কাছ থেকে 114টি রাফাল কেনার প্রস্তাবে ভারতের অনুমোদন। ফ্রান্সের উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে 114টি রাফাল যুদ্ধবিমান কেনার একটি প্রাথমিক প্রস্তাবে আজ বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে বলেছে, প্রস্তাবিত চুক্তির মূল্য ধরা হয়েছে 3.25 ট্রিলিয়ন রুপি বা 28,040 কোটি ডলার। ভারতের বিমান বাহিনীর ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা গত কয়েক মাসে কমে 29-এ নেমে এসেছে, যা অনুমোদিত সংখ্যা 42-এর তুলনায় বেশ কম। এদিকে ভারতের বিমান বাহিনীর সর্বোচ্চ ব্যবহৃত যুদ্ধবিমান MiG-21 গত সেপ্টেম্বরে অবসরে গেছে। আগামী কয়েক বছরে তাদের MiG-29-এর কিছু প্রাথমিক সংস্করণ অ্যাংলো ফরাসি জাগুয়ার ও ফরাসি মিরাজ 2000 যুদ্ধবিমানও ধাপে ধাপে অবসরের পথে রয়েছে। দীর্ঘদিন ধরেই ভারতের সশস্ত্র বাহিনী আমদানি নির্ভর। ভারত বিভিন্ন দেশ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কয়েক বছর ধরে দেশেই সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। ভারত সোভিয়েত যুগের MiG-21-এর বিকল্প হিসাবে সম্প্রতি বিমান বাহিনীতে দেশে তৈরি তেজাস যুদ্ধবিমান যুক্ত করেছে। হিন্দুস্তান এরোনটিক্সের কাছে দেশীয় বাজারে উন্নত MK-1 সংস্করণের প্রায় 180টি উড়োজাহাজের অর্ডার আছে। তবে জিই এরোস্পেসের ইঞ্জিন সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে এখনও সরবরাহ শুরু করা যায়নি। আজ অনুমোদিত প্রস্তাবটি ফ্রান্স ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও প্রযুক্তিগত চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনার পথ খুলে দিয়েছে। সব শেষ জানিয়ে দেব, জেলে অবহেলায় দৃষ্টিশক্তি হারাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থাকা অবস্থায় তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই চোখে তিনি মাত্র 15% দেখতে পান। পাকিস্তান সুপ্রিম কোর্টে নিযুক্ত আইনজীবী সালমান সাফদার 10 ফেব্রুয়ারি প্রায় 2 ঘণ্টা ইমরান খানের সঙ্গে কথা বলেন এবং তার কারাবাসের পরিবেশ পরিদর্শন করেন। এরপর তিনি 7 পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেন। প্রতিবেদনে বলা হয়, ইমরান খান গত 3 মাস ধরে চোখে ঝাপসা দেখার কথা বারবার জানালেও কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আইনজীবীর ভাষ্য অনুযায়ী হঠাৎ একদিন ইমরান খানের ডান চোখে পুরোপুরি দৃষ্টি চলে যায়। পরে 6 ফেব্রুয়ারি করা এক চিকিৎসা পরীক্ষায় জানা যায় তিনি রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত। এটি চোখের ভেতরের একটি রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার সমস্যা, অর্থাৎ রক্ত জমাট বেঁধে চোখ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, 73 বছর বয়সী ইমরান খান মানসিকভাবে খুবই বিপর্যস্ত। সাক্ষাৎকারের সময় তার চোখ দিয়ে বারবার পানি পড়ছিল। এই প্রতিবেদন পাওয়ার পর সুপ্রিম কোর্ট দ্রুত ব্যবস্থা নেয়। আদালত একটি বিশেষ চিকিৎসক দল গঠনের নির্দেশ দেয় এবং 16 ফেব্রুয়ারির মধ্যে তার চোখ পরীক্ষা সম্পন্ন করতে বলে। একই সঙ্গে ইমরান খানকে যুক্তরাজ্যে থাকা তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দেওয়া হয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটি বলেছে, অবিলম্বে তাকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে এবং ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। উল্লেখ্য, ইমরান খান 2023 সালের অগস্ট থেকে কারাগারে রয়েছেন। জাতিসংঘের একটি বিশেষ দল আগেই বলেছে, তার আটক আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনায় পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।